কনসেপ্ট, ঠিক আছে? এখন এই যে রুট টার্ম অফ সোসাইটি, এটা কোত্থেকে আসছে? এটা ল্যাটিন ওয়ার্ড সোশাস থেকে আসছে, যার মানে হচ্ছে কম্প্যানিয়নশিপ অর ফ্রেন্ডশিপ। মানে ল্যাটিন ভাষা সোশাস অনুসারে সোসাইটির মানে হচ্ছে আপনি কারোর সাথে বন্ধুত্ব করবেন বা কারোর সঙ্গী হিসেবে থাকবেন। এটা হচ্ছে রুট টার্ম। আর সোসাইটি বলতে আসলে বোঝায় একটা হিউম্যান ক্রিয়েটেড অর্গানাইজেশন অর সিস্টেম অফ ইন্টাররিলেশনশিপ দ্যাট কানেক্টস ইন্ডিভিজুয়াল ইন আ কমন কালচার। এখন সোসাইটি বলতে যদি আপনি বুঝেন যে শুধু একটা অর্গানাইজেশন অথবা কোনো একটা উম, মানে অঞ্চলের মানুষ অথবা কোনো একটা প্রতিষ্ঠানের মানুষ, তা কিন্তু না। আপনি যদি একটা সিস্টেমও গড়ে তোলেন ইন্টার রিলেশনশিপের মাধ্যমে, সেটাও কিন্তু একটা সোসাইটি হবে। যেমন আপনাদের বিভিন্ন সোসাইটি আছে না? আমরা যারা বিভিন্ন জায়গায় জব করি অথবা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছি, আমাদের সোসাইটি থাকে না? এরকম কোন সোসাইটির অন্তর্ভুক্ত আপনারা? সাপোজ ইঞ্জিনিয়ারিং সোসাইটি অফ বাংলাদেশ অথবা ইঞ্জিনিয়ারিং সোসাইটি অফ খুলনা, এরকম থাকতে পারে। তার মানে যে কোনো একটা সিস্টেম বা কোনো একটা পেশার মানুষজন একটা সোসাইটি গড়ে তুলতে পারে, কারণ তাদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ থাকে এবং তারা একটা কমন কালচার শেয়ার করে। এখন কালচারটা যে শুধু খাওয়া দাওয়া জীবনযাপন সে হতে হবে সেটা না, পেশাগত দিক থেকেও একটা কালচার থাকে। যেমন আপনি যেরকম কাজ করেন, আপনি রোগী দেখেন, রোগীকে ওষুধ দেন, এটা একটা কমন কালচার, কমন প্র্যাকটিস। কিন্তু যে মানুষটা ইঞ্জিনিয়ার অথবা যে উকিল, সে কি সেম কাজ করে? না, সে সেম কাজ করে না। তাহলে আপনি যখন আপনার পেশার মানুষের সাথে একটা কমন কানেকশন বা কমন কালচার প্র্যাকটিস শেয়ার করবেন, তার মাধ্যমে ইন্টার রিলেশনশিপ গড়ে তুলে একটা সোসাইটি ফর্ম করবেন। তার মানে কি এটা যে আমরা অন্য পেশার মানুষের সাথে সোসাইটি করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। এখানে মাল্টিকালচারাল সোসাইটি হবে সেটা। সেটা কোনো মানে কমন কালচার শেয়ার করে এরকম হবে না। ধরেন আপনারা যদি কেউ বিদেশে যান, দেখবেন বাঙালি একটা, অবশ্য এটাকে সোসাইটি বলে না, কমিউনিটি বলে, তারপর ওরা একটা কমন কালচার শেয়ার করে। আপনি ল্যাটিন আমেরিকানদের সাথে যেভাবে অভ্যস্ত, মানে অভ্যস্ত না, কিন্তু বাঙালিদের সাথে তো সেভাবে অভ্যস্ত, একটা কমন কালচার বা কমন প্র্যাকটিস শেয়ার করেন, সেভাবে একটা সোসাইটি গড়ে ওঠে, ঠিক আছে? সরি। আচ্ছা, এখন এই যে কনসেপ্ট অফ সোসাইটি, কনসেপ্টটা যারা নিয়ে এসছে, নিউমেরাস স্কলার আর থিঙ্কার, এই বিভিন্ন হিস্ট্রির মাধ্যমে সোসাইটির কনসেপ্টটা নিয়ে আসছে। যেমন সোশিওলজিস্ট আছে এমিল ডুরখেম, ম্যাক্স ফেবার, জিএইচ মেড, মরিস জিন্সবার্গ, কোল ম্যাকলেভার পেজ, ড্যাকোড পারসন, এরকম অনেক সোশিওলজিস্ট আছেন। তারা হচ্ছে সোসাইটি যে একটা সোশ্যাল এন্টাইটি এবং এটা সিগনিফিকেন্টলি আমাদের জীবনে কন্ট্রিবিউট করে, এটা এই ধারণাটাকে ওনারা তুলে এনেছেন। Their theories and research have shed light on the intricacies of social structure, formation of social institution, and dynamics of social change. এই যে এতগুলো মানুষ, এতগুলো সোশ্যালজিস্ট, ওনারা যে সোসাইটির ধারণাটা তুলে এনেছেন, এর মাধ্যমে ওনারা কি কি ফোকাস করেছেন। হ্যাঁ, ওনারা যে কাজ করেছেন, আপনি ধরেন একটা গবেষণা করছেন, আপনার তো একটা ফোকাস থাকবে। এই সোশিওলজিস্টরা এগুলো নিয়ে রিসার্চ করেছে, সোসাইটি নিয়ে, সোশ্যাল এন্টাইটি নিয়ে, এবং ওনারা বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচার নিয়ে এবং কিভাবে সোশ্যাল ইনস্টিটিউশন গুলা ফর্ম করে এবং কিভাবে আস্তে আস্তে যে সোশ্যাল চেঞ্জ গুলো হয় সেগুলো নিয়ে ওনারা গবেষণা করেছেন। যেমন এক একজনের সোশ্যাল স্ট্রাকচারটা এক এক রকম। আমাদের যেমন পিতৃতান্ত্রিক আমাদের সোসাইটিটা, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যারা গারো আছে ওনাদের কিন্তু মাতৃতান্ত্রিক সোসাইটি। এরকম আরো অনেক বিভিন্ন ইন্ডিজেনাস মানুষজন আছে যাদের সোসাইটিটা হচ্ছে মাতৃতান্ত্রিক, মানে আমাদের সাথে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? ওনাদের কালচার ওরকম, ওনারা সেটা শেয়ার করে। এছাড়া কিভাবে বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশন ফরমেশন হয়। সোশ্যাল ইনস্টিটিউশন বলতে কিন্তু শুধু কোনো অর্গানাইজেশন না। আপনি যদি আমরা বলি ম্যারেজ, মানে বিবাহ, বিবাহ কিন্তু একটা সোশ্যাল ইনস্টিটিউশন,
ঠিক আছে? সোসাইটির আন্ডারে আপনার ম্যারেজ হচ্ছে একটা সোশ্যাল ইনস্টিটিউশন, এরকম বিভিন্ন ধরনের টার্ম থাকে, এগুলোকে সোশ্যাল ইনস্টিটিউশন বলে। আপনি চাইলেই কিন্তু আমাদের সমাজের ধারণা অনুযায়ী বা আমাদের সমাজের কনসেপ্ট অনুযায়ী আপনি কিন্তু চাইলেই ইচ্ছা মতো থাকতে পারেন না। বা ধরেন বিভিন্ন অন্যান্য ওয়েস্টার্ন কালচারে যেরকম কনসেপ্ট আছে যে লিভিং টুগেদার করা, ওপেন রিলেশনশিপে থাকা, আমরা কিন্তু ওরকম করতে পারি না। আমাদের কিন্তু একটা ম্যারেজ নামে সোশ্যাল ইনস্টিটিউশন আছে যেখানে আমাদের থাকতে হয় এবং ওরকম মেনটেন করতে হয়। সো এরকম কিভাবে এই ম্যারেজটা আসলো, এরকম সোশ্যাল ইনস্টিটিউশন গুলো ফর্ম হলো, সেটারই ওনারা আলোচনা করেছেন। এবং সোশ্যাল চেঞ্জের যে ডিনামিক্সটা, এখন ডিনামিক্স মানে কি? ডিনামিক্স মানে আপনারা ছোটবেলা আমরা পড়ে থাকি ফিজিক্সের ডিনামিক্স, হ্যাঁ, কেমিস্ট্রির ডিনামিক্স। ডিনামিক্স মানে হচ্ছে বিভিন্ন ধারা, কোন ধারায় আমাদের সোশ্যাল চেঞ্জটা হচ্ছে সেগুলো নিয়ে ওনারা গবেষণা করেছেন। এখন যদি আমরা সোসাইটির ডেফিনিশনকে সংক্ষিপ্ত করতে চাই, এটা তো অনেক বড় একটা ধারণা, তাহলে আমাদেরকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাংশনাল ডেফিনিশন হিসেবে দিতে পারি, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ডেফিনিশন হিসেবে দিতে পারি। এখন ফাংশনাল ডেফিনিশন যারা দিয়েছেন তাদের মধ্যে আছেন আহ ম্যাকলিভার, পার্সন্স, ল্যাপির, কুলি, লিকক। ওনারা হচ্ছে আমাদের সোসাইটির ফাংশনাল ডেফিনিশনটার উপর ফোকাস করেছেন। আর স্ট্রাকচারাল ডেফিনিশনের উপর ফোকাস করেছেন জিন্সবার্গ, গিডিং, স্কুল, কিউবারলেক দ্বারা। ঠিক আছে? এখন ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে সোসাইটি হচ্ছে একটা কমপ্লেক্স গ্রুপ ইন রিসিপ্রোকাল রিলেশনশিপ interacting upon one another, enabling human organism to carry on their life activities and helping each person to fulfill his wishes and accomplish his interest in association with his fellows. অনেক বড় একটা সংজ্ঞা এবং প্রতিটা ওয়ার্ডের কিন্তু মিনিং আছে। ব্যাপারটা এরকম না যে আপনি পড়লেন, মুখস্থ করলেন। হ্যাঁ, মুখস্থ করলে তো আপনি পরীক্ষার খাতায় লিখতেই পারবেন, কিন্তু আপনাকে ওয়ার্ড গুলা বুঝতে হবে, ওরা আসলে কি মিন করেছেন। যদি আপনি সংজ্ঞার ওয়ার্ড গুলা বা সিকোয়েন্সটা বুঝেন, তাহলে আপনার জন্য সংজ্ঞাটা মনে রাখাটা ইজিয়ার হবে। ঠিক আছে? তাহলে ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে সোসাইটি কাদেরকে বলছে? ওরা একটা কমপ্লেক্স গ্রুপ ইন রিসিপ্রোকাল রিলেশনশিপ। আমাদের সোসাইটিকে ধরেন কমপ্লেক্স গ্রুপ কেন বলছে? এখানে আমাদের বয়স্ক মানুষ থাকে, অ্যাডাল্ট আমরা যারা আছি তারা থাকে, বাচ্চারা থাকে। তো এইজের হিসেবে, শুধুমাত্র এইজের ভিউ থেকে যদি দেখি, একটা কমপ্লেক্স গ্রুপ না? একটা কমপ্লেক্স গ্রুপ। এখানে বিভিন্ন পেশার মানুষ থাকে, বিভিন্ন বয়সের মানুষ থাকে, বিভিন্ন জেন্ডারের, বিভিন্ন এথনিসিটির মানুষ থাকে। এই জন্য ওরা বলছে একটা কমপ্লেক্স গ্রুপ যাদের একটা রিসিপ্রোকাল রিলেশনশিপ থাকে। রিসিপ্রোকাল মানে কি? ধরেন আমি আপনার জন্য একটা কাজ করলাম, আপনিও আমার জন্য একটা কাজ করলেন, রিসিপ্রোকেট করলাম। হ্যাঁ, একজন আরেকজনের জন্য কাজ করলাম, বা একজন আরেকজনের জন্য হেল্প করা যেটা, সেটা করলাম। ইন্টারেক্টিং আপন ওয়ান অ্যানাদার, ইন্টারেক্টিং মানে একজন আরেকজনের উপর কাজ করলাম। রিসিপ্রোকেশন মানে হচ্ছে একজন আরেকজনের কাছে হেল্প চাইলো, তার বদলে হেল্প দিল, এরকম সেটা রিসিপ্রোকেট করা। এবং ইন্টারেক্ট করা, একজন আরেকজনের এই রিলেশনটার উপর কাজ করা। enabling human organism to carry on their life activities. হিউম্যান অর্গানিজম বলতে এখানে হিউম্যান বিইং বোঝানো হয়েছে, ওরা হিউম্যান অর্গানিজম বলেছে। মানে প্রতিটা মানুষকে যারা তাদের লাইফ অ্যাক্টিভিটিস ক্যারি করতে পারে সেদিকে এনেবল করা বা সমর্থ করে দেয়া। অ্যান্ড দে আর হেল্পিং ইচ পারসন টু ফুলফিল হিজ উইশেস, প্রতিটা মানুষ যাতে তাদের ইচ্ছাটা পূরণ করতে পারে। অ্যান্ড অ্যাকমপ্লিশ হিজ ইন্টারেস্ট ইন অ্যাসোসিয়েশন উইথ হিজ ফেলোজ, এবং তার যে ইন্টারেস্ট, তার যে ইন্টারেস্টিং লাগে যে জিনিসগুলো, সেগুলো অ্যাকমপ্লিশ করতে পারে তার যে বন্ধু বান্ধব আছে, যে ফেলো মানুষ আছে বা কম্পানিয়ন আছে, তাদের সাথে নিয়ে। এটা বন্ধু বান্ধব হতে পারে, পরিবারের অন্য সদস্য হতে পারে। তাহলে ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে আমরা মনে রাখবো? আমাদের কয়টা পয়েন্ট চলে আসছে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কমপ্লেক্স অফ গ্রুপস থাকে। 2 নম্বর হচ্ছে রিসিপ্রোকাল রিলেশনশিপের কমপ্লেক্স অফ গ্রুপস ইন রিসিপ্রোকাল রিলেশনশিপ। 3 নম্বর হচ্ছে ইন্টারাক্টিং আপন ওয়ান অ্যানাদার। 4 নম্বর হচ্ছে enabling human organism to carry their life activities. আর 5 নম্বর হচ্ছে helping each other to fulfill his wishes and accomplish his interest in association with his fellows. তাহলে সংজ্ঞাটা অনেক বড়, আপনারা কিভাবে মনে রাখবেন? প্রথমে আসবে কমপ্লেক্স গ্রুপ অফ পিপল,
যাদের মধ্যে রিসিপ্রোকাল রিলেশনশিপ থাকে। 2 নাম্বার হচ্ছে ইন্টারেক্টিং আপন ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের উপর কাজ করে। 3 নাম্বার হচ্ছে হিউম্যান অর্গানিজমকে এনেবল করে যাতে তাদের লাইফ অ্যাক্টিভিটিটা ক্যারি করতে পারে। 4 নাম্বার হচ্ছে হেল্পিং ইচ পারসন টু ফুলফিল হিজ উইশেস। 5 নাম্বার হচ্ছে অ্যাকমপ্লিশ হিজ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ হিজ ফেলোজ। মনে থাকবে? অনেক বড় সংজ্ঞা, দেখা যায় যে লেখার সময় আপনারা কোনো একটা পয়েন্ট মিস করে ফেলেন। যদি এভাবে আপনারা বুঝে, বুঝে পড়েন তাহলে প্রতিটা পয়েন্ট চলে আসবে, সংজ্ঞার কোনো কিছু মিস হবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে? বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম, বোঝা যাচ্ছে ম্যাম। জি ম্যাম, বোঝা যাচ্ছে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে সোসাইটি কাকে বলবো। এটা হচ্ছে টোটাল সোশ্যাল হেরিটেজ অফ ফোকওয়েজ। মোরস হবে না, এখানে মোরালস হবে, ঠিক আছে? মোরালস অ্যান্ড, একটু কারেকশন করে নেন, এখানে ফোকাস মোরস হবে না, মোরালস হবে, অ্যান্ড ইনস্টিটিউশনস অফ হ্যাবিটস, সেন্টিমেন্টস অ্যান্ড আইডিয়ালস। আচ্ছা, ফাংশনাল ভিউ অফ থেকে তো আমরা দেখলাম একজন আরেকজনের সাথে কিভাবে থাকবো, রিসিপ্রোকেট করব, হেল্প করব, সেটা। আর যদি স্ট্রাকচার হিসেবে দেখি তাহলে সোসাইটিটা হচ্ছে একটা টোটাল সোশ্যাল হেরিটেজ। হেরিটেজ মানে আমাদের পূর্ব প্রাচীন সংস্কৃতি অফ অফ ফোকওয়েজ, মানে আমাদের প্রাচীন সংস্কৃতি, আমাদের প্রাচীন যে ধারা, সেটা। মোরাল, মোরাল তো আমরা জানি আমাদের নৈতিকতা। অ্যান্ড ইনস্টিটিউশন, বিভিন্ন ইনস্টিটিউশন অফ হ্যাবিট, সেন্টিমেন্টস অ্যান্ড আইডিয়ালস। স্ট্রাকচারটা হচ্ছে পুরাই আমাদের কিভাবে প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত আধুনিক যুগ পর্যন্ত আমরা আমাদের হেরিটেজ ক্যারি করেছি, আমাদের মোরাল ইনস্টিটিউশন গুলাকে ক্যারি করেছি, এবং এগুলো আমাদের হ্যাবিট, সেন্টিমেন্ট, আইডিয়াল তৈরি করার উপর এবং বজায় রাখার উপর কিভাবে প্রভাব ফেলেছে সেটাকে আমরা সোসাইটি বলছি। ঠিক আছে? এটা ছোট সংজ্ঞা। ফাংশনালিটি একটু বড় সংজ্ঞা, আপনারা পয়েন্ট হিসেবে মনে রাখবেন। প্রশ্ন লিখে রাখেন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সোসাইটি ফ্রম ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ। এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এখন যদি এতক্ষণ তো আমরা পয়েন্ট অফ ভিউ থেকে পড়লাম, কোন পয়েন্ট অফ ভিউ থেকে সোসাইটির সংজ্ঞা কিরকম হবে। এখন যদি আমরা টোটাল একটা ডেফিনেশন, কমন একটা ডেফিনেশন দেখি, তাহলে সেটা কিরকম হবে। তাহলে সোসাইটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হু শেয়ার্স কমন কাস্টম, নর্ম, ভ্যালুজ অ্যান্ড ইনস্টিটিউশন, and who interact with one another within a specified geographical or cultural boundary. It is a social structure that provides a framework for organizing and regulating human behavior, shaping social roles, and establishing patterns of social order and cooperation. Society encompasses various aspects, including social, economic, political, and cultural dimensions, which are interwoven and interdependent. আচ্ছা, এটা অনেক বড় একটা সংজ্ঞা। এর আগে তো আমরা পয়েন্ট অফ ভিউ অনুযায়ী সোসাইটির সংজ্ঞা পড়েছি। এখন ইন টোটাল যদি আমরা সোসাইটিকে ডিফাইন করতে যাই তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? তখন দাঁড়াবে সোসাইটি বলতে একটা গ্রুপ অফ পিপল বা ইন্ডিভিজুয়ালকে বোঝায় যারা কিছু কমন জিনিস শেয়ার করে। কি 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 আছে কমন জিনিসগুলোর মধ্যে? কাস্টম, নর্ম, ভ্যালু, ইনস্টিটিউশন। এই 4টা কমন জিনিস তারা শেয়ার করে। and who interact with one another within a specific geographical or cultural boundary. Group of individual যারা কাস্টম, নর্ম, ভ্যালুস, ইনস্টিটিউশন এগুলো তো শেয়ার করে এবং একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল অর কালচারাল বাউন্ডারির মধ্যে থেকে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করে। যেমন ধরেন আপনি আমাদের দেশে যেরকম পার্বত্য চট্টগ্রাম আছে, ওনাদের একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে বা একটা কালচারাল বাউন্ডারি আছে, ওনারা সেটা শেয়ার করে একজন আরেকজনের সাথে, এই কমন জিনিসগুলো শেয়ার করে। যদি আমি স্পেসিফিক একদম হিসাব করতে চাই, আর যদি দেশ হিসেবে হিসাব করতে চাই, আমাদের বাংলাদেশের মানুষের কিছু কমন ক্রাইটেরিয়া আছে, আমরা সেগুলো শেয়ার করি। মানে অঞ্চল ভেদে তো ক্রাইটেরিয়া আলাদা আছে, তারপরেও আমাদের একটা দেশের মানুষ হিসেবে কিছু আলাদা ক্রাইটেরিয়া থাকে না, আমরা সেগুলো শেয়ার করি এবং আমরা এই স্পেসিফিক জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মাধ্যমে থাকি। এই জন্য যে আপনাদেরকে বললাম, দেশের বাইরে গেলে আপনারা দেখবেন বাঙালিরা নিজেদের মধ্যে একটা সোসাইটি গড়ে তোলে, হ্যাঁ, নিজেরা নিজেরা প্রোগ্রাম করে। যেমন
যারা আমেরিকায় থাকে তারা তো পহেলা বৈশাখ কি জানে না, তারা তো ধরেন পহেলা ফাল্গুন কি জানে না, না ওদের তো এই প্র্যাকটিস গুলো নাই, ওরা তো এগুলোর সাথে পরিচিত না। তখন বাঙালিরা নিজেরা মেয়েরা পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এগুলো উদযাপন করে, কারণ তারা যখন বাংলাদেশে ছিল, ছোটবেলা থেকে বড় হয়েছে, এই জিনিসগুলা তারা শেয়ার করেছে একজন আরেকজনের সাথে, এই বাউন্ডারির মধ্যে জিনিসগুলা ছিল এবং এই নর্মাল কাস্টম নর্ম ভ্যালুস গুলো ওনারা শেয়ার করেছে। এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, ইট ইজ আ সোশ্যাল স্ট্রাকচার দ্যাট প্রোভাইডস আ ফ্রেমওয়ার্ক ফর অর্গানাইজিং অ্যান্ড রেগুলেটিং হিউম্যান বিহেভিয়ার, শেপিং সোশ্যাল রোলস অ্যান্ড স্টাবলিশিং প্যাটার্নস অফ সোশ্যাল অর্ডার অ্যান্ড কোঅপারেশন। ধরেন প্রথমে তো আমরা জিওগ্রাফিক এরিয়ায় থাকলাম, এগুলো শেয়ার করলাম। এখন এই সোসাইটি আমাদের, এটা একটা সোশ্যাল স্ট্রাকচার, হ্যাঁ, যারা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দেয় কিভাবে মানুষজন বিহেভ করবে, সেটা অর্গানাইজ করে, রেগুলেট করবে ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, বিভিন্ন সোশ্যাল রোল শেপ করে এবং স্টাবলিশিং প্যাটার্নস অফ সোশ্যাল অর্ডার অ্যান্ড কোঅপারেশন। এটা তো বুঝতে পারছি যে অর্গানাইজিং অ্যান্ড রেগুলেটিং হিউম্যান বিহেভিয়ার। সোশ্যাল রোল কি কি? ধরেন একটা সোসাইটিতে বিভিন্ন মানুষের বিভিন্ন কিন্তু রোল থাকে, হ্যাঁ, যেমন শুধু যদি আমি নর্মাল আপনার পরিবারের কথা বলি, আপনার বাবার একটা রোল আছে, একটা সোশ্যাল রোল আছে, আপনার মায়ের একটা সোশ্যাল রোল আছে, আপনার ভাই বোনের একটা সোশ্যাল রোল আছে, আপনি সন্তান হিসেবে, ভাই বোন হিসেবে আপনার নিজের একটা সোশ্যাল রোল আছে। তো এরকম সোশ্যাল রোলগুলা কার কিরকম হবে সেটা শেপ করে এবং এস্টাবলিশিং প্যাটার্নস অফ সোশ্যাল অর্ডার অ্যান্ড কোঅপারেশন, এবং অর্ডারটাও কিন্তু সেইভাবে ওরা ঠিক করে দেয়। যেমন আপনার প্রথমে ধরেন ফ্যামিলিতে আমরা হেড কাকে ধরি, যেহেতু আমাদের পিতৃতান্ত্রিক সমাজ, আমরা আমাদের বাবাকে ফ্যামিলির হেড ধরি, এরপরে মা আসে, এরপর বড় ভাই আসে বা বড় বোন আসে, তারপরে ছোট ভাই বা ছোট বোন আসে। তো এই যে একটা প্যাটার্ন, সোশ্যাল একটা অর্ডার না, ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট হচ্ছে, এটা তো একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে স্টাবলিশ করে এবং এর ভিত্তিতে কোঅপারেট করে। যেমন আমাদের বাবা আমাদেরকে ম্যাক্সিমামে কি সাহায্য করে, আমাদের অর্থনৈতিক দিকটা বাবারা দেখে, মারাও দেখে, অবশ্যই মারাও দেখে, কিন্তু আমি যদি মানে ওভারঅল চিন্তা করি, ম্যাক্সিমাম অর্থনৈতিক লোডটা বাবারা নেয়। আমাদের লেখাপড়া দেখে, মারা বাইরেও কাজ করে, ঘরেও সমস্ত কাজ করে, আমাদের পড়াশোনা দেখে, আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে, ভাই বোন আরেকজনকে হেল্প করে। সো এই যে সোশ্যাল প্যাটার্ন রোলটাকে শেপ করার সাথে সাথে সোশ্যাল অর্ডারটাকেও স্টাবলিশ করে, কার কি কাজ সেটা স্টাবলিশ করে দেয় এবং তার ভিত্তিতে একজন আরেকজনকে কোঅপারেট করে। ঠিক আছে? আর ৩ নাম্বার যেটা ভাবে যদি আমি চিন্তা করি, সোসাইটি এনকম্পাসেস ভ্যারিয়াস অ্যাসপেক্টস ইনক্লুডিং social, economic, political and cultural dimension which are interwoven and interdependent. সোসাইটি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট বা বিভিন্ন ধরনের কি বলবো স্তরকে ইনক্লুড করে। এটা সোশ্যাল তো আছে, ইকোনমিক আছে, পলিটিক্যালও আছে, কালচারালও আছে। এটা কিন্তু ইন্টারউভেন মানে একটা আরেকটার সাথে যুক্ত এবং ইন্টারডিপেন্ডেন্ট। ইন্টারউভেন মানে আপনারা কখন দেখেছেন, পার্টি দেখেছেন, পার্টি বানায় না একটা আরেকটার সাথে জোড়া দিয়ে, একটা বাঁশি দিয়ে বিভিন্ন মাল্টিপল ইয়ে জোড়া দিয়ে পার্টি বানায়, যেরকম জি সোসাইটিটাও ম্যাম। ওরকম। হ্যাঁ, সোসাইটিটাও ওরকম ইন্টার জি ম্যাম। আর ইন্টারডিপেন্ডেন্ট, একটা সম্পর্ক আরেকটা সম্পর্কের সাথে ইন্টারডিপেন্ডেন্ট। তাহলে যদি সোসাইটি ডেফিনেশন আমরা ওভারঅল দেখতে চাই, এর আগে বললাম কোশ্চেন হতে পারে স্ট্রাকচারাল আর ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে সোসাইটির সংজ্ঞা। আর ওভারঅল যদি বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সোসাইটি, কোনো মানে পয়েন্ট অফ ভিউ দিয়ে না দিয়ে, তাহলে আপনারা এটা দিবেন, এই পুরো ডেফিনেশনটা দিবেন। এবং এখানে কিভাবে মনে রাখবেন, আমরা একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল বা কালচারাল বাউন্ডারির মধ্যে থেকে কিছু সোশ্যাল কিছু কমন নর্মস কাস্টম এগুলো শেয়ার করি। ২ নাম্বার হচ্ছে আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা, আমাদের হিউম্যান বিহেভিয়ার কিরকম হবে এবং কিভাবে অর্গানাইজ করব, রেগুলেট করবো, সেটার ফ্রেমওয়ার্ক দেয়, বিভিন্ন সোশ্যাল রোলকে শেপ করে এবং সোশ্যাল অর্ডারের যে প্যাটার্নটা সেটা স্টাবলিশ করে। আর ৩ নাম্বার হচ্ছে সোসাইটিটা বিভিন্ন অ্যাসপেক্টকে এনকম্পাস করে বা বিভিন্ন অ্যাসপেক্টকে ওরা বিভিন্ন অ্যাসপেক্টের মাধ্যমে আমাদের সোসাইটিটা গড়ে ওঠে। এর মধ্যে সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, কালচারাল ডাইমেনশন গুলো থাকে, যেগুলো হচ্ছে ইন্টারউভেন এবং ইন্টারডিপেন্ডেন্ট। এরকম ভাগ ভাগ করে পড়লে মনে থাকবে না, যেহেতু সংজ্ঞাগুলো অনেক বড়, আপনারা পার্ট পার্ট করে মনে রাখবেন, তাহলে কোনোটা মিস হবে না। ঠিক আছে? ম্যাম, ডেফিনেশন কি ৩ টাইমে মুখস্থ করতে হবে?
হ্যাঁ, ডেফিনিশন 3টাই মুখস্থ করতে হবে। ওকে, ক্যারেক্টারিস্টিক অফ সোসাইটি। ক্যারেক্টারিস্টিক অফ সোসাইটি যদি আমি বলি তাহলে হচ্ছে এটা একটা ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। ওয়েব মানে জাল, হ্যাঁ, অনেকগুলো সোশ্যাল রিলেশনশিপ, সোশ্যাল কানেকশনের একটা কমপ্লেক্স ওয়েব বা জাল হচ্ছে আমাদের এই সোসাইটি। লাইকনেস যেটা, সেটা হচ্ছে আমাদের এসেনশিয়াল, এটা সোসাইটি ফর্ম করার জন্য খুবই এসেনশিয়াল, কারণ আমাদের মধ্যে কিনশিপ থাকবে, বিভিন্ন ন্যাশনালিটি, গ্লোবাল আইডেন্টিটি, এগুলো সিমিলার থাকবে। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন ডিফারেন্সও কিন্তু থাকবে, শুধুমাত্র যে আপনি বাংলাদেশি আমি বাংলাদেশি বলে আমাদের মধ্যে মিল থাকবে, বা আমরা একই পরিবারের সদস্য বলে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তা না। একই পরিবারের মাঝেও কিন্তু মা বাবার মাঝেও ডিফারেন্স থাকে, ভাই বোনের মাঝেও ডিফারেন্স থাকে। সো একসাথে যেমন আমাদের মধ্যে বিভিন্ন সিমিলারিটিস থাকে, এট দ্য সেম টাইম ডিফারেন্সও থাকে। এই যে সিমিলারিটিস এবং ডিফারেন্স, এটা একসাথেই থাকে, মানে কোএক্সিস্ট করতে হয় আমাদের সোসাইটিতে। আর ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে আমরা প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল, প্রতি এক একজন আরেকজনের রোল, একজন আরেকজনের যে সাপোর্ট, তার উপর আমরা নির্ভরশীল। সো ইন্টারডিপেন্ডেন্স। কোঅপারেশন হচ্ছে সোসাইটিটাকে স্টেবল রাখার জন্য অবশ্যই একজন আরেকজনকে কোঅপারেট করতে হবে। যেমন ধরেন কয়েকদিন আগে আমাদের হচ্ছে রেলের যারা ওনারা আন্দোলন করলো, ওনারাও কিন্তু আমাদের সোসাইটির অংশ। ওনারা যদি কোঅপারেট না করতে পারতেছে, কি হচ্ছে, রেল বন্ধ হয়ে গেছে, যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। সোসাইটির প্রতিটা মানুষ, প্রতিটা জিনিসের জন্য একজন একজনের উপর যেহেতু নির্ভরশীল, তাই একজন একজনকে কোঅপারেট করতে হবে। ইউজেস অ্যান্ড প্রসিডিউরস, আমাদের যে বিভিন্ন কাস্টম, পলিসি, প্রসিডিউরস, এগুলাকে অর্ডার মেনটেন করা এবং ইউনিটির মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল যে কাস্টম নর্মস, এগুলা গড়ে ওঠে। অথরিটি হচ্ছে আমাদের একটা অথরিটি কিন্তু থাকতে হবে, একটা কর্তৃপক্ষ থাকতে হয়। কেন এটা কেন জরুরি? ধরেন আপনি ইউনিভার্সিটিতে একটা ঝামেলায় পড়ছেন, হ্যাঁ, এখন আপনি যে ঝামেলাটায় পড়ছেন, এটা যদি কোনো কর্তৃপক্ষ না থাকে, ইউনিভার্সিটির কোনো মা বাপ না থাকে, আপনি কাকে জানাবেন? কে সমাধান করবে? সো সোসাইটিতে একটা অথরিটি থাকতে হয়, যাতে করে এই অর্ডারটা মেনটেন হয় এবং বিভিন্ন জিনিসের ব্যালেন্স হয়। এই জন্য অথরিটি থাকাটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে গ্রুপিংস অ্যান্ড ডিভিশনস। এটা বিভিন্ন গ্রুপ হতে পারে, ফ্যামিলি, সিটি, ভিলেজ হিসেবে আমাদের সোসাইটির স্ট্রাকচারটা গ্রুপ হতে পারে, বিভিন্ন ডিভিশন থাকতে পারে। মিউচুয়াল এইড, যেরকম বললাম, একে অপরকে সাহায্য করা। লিবার্টি অ্যান্ড কন্ট্রোল, আমাদেরকে, যেহেতু আমরা ভিন্ন ভিন্ন মানুষ, একই সাথে কোএক্সিস্ট করতে হবে, ডিফারেন্সও থাকবে। আমাদের স্বাধীনতা যেমন থাকবে, এবং এই স্বাধীনতার উপর কিন্তু কন্ট্রোলও থাকতে হবে। কারণ হচ্ছে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না, যেটা আমরা করি, স্বাধীনতা পেলে স্বেচ্ছাচারী হয়ে যায়। সো আমাদের যে লিবার্টি, এটার উপর কন্ট্রোল থাকতে হবে। স্টেট অফ মাইন্ড হচ্ছে আমাদের সোসাইটিটা যদি একটা হারমোনিয়াস স্টেটে থাকে, তাহলে কিন্তু সবার মেন্টাল স্টেটটা, রিলেশনশিপটা স্টেবল থাকবে। সো আমাদের সোসাইটির একটা হারমোনিয়াস স্টেট থাকাটা জরুরি, যাতে করে আমাদের স্টেট অফ মাইন্ড, সোসাইটির যে মেম্বার আছে তাদের স্টেট অফ মাইন্ডটা স্টেবল থাকে। কম্পারিজন টু অর্গানিজম, এটার মানে হচ্ছে যে সোসাইটি হচ্ছে একটা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ, যেটা আসলে একজন একজনের উপর নির্ভরশীল, কিন্তু প্রতিটা এখানে সিমিলারিটিস ডিসিমিলারিটিস দুইটাই থাকে, কম্পেয়ার করতে পারবেন আপনি। যেমন ধরেন কিছু আমাদের দেশের চিটাগাং আর সিলেট এই অঞ্চলের মানুষের কিছু জিনিসপত্র আমাদের পছন্দ না, বা হচ্ছে আমরা বলি যে হ্যাঁ ওদের এই কালচার গুলা বা এই জিনিসগুলো আসলে একটু ডিফারেন্ট। সো এই যে কম্পারিজন করে, কম্পারিজনটাও কিন্তু থাকে, আপনি বুঝতে পারবেন ভালো খারাপ, এই কম্পারিজন গুলা করতে পারবেন। টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক বেসিস, সোসাইটি আসলে টেকনোলজি বা ইকোনমির উপর ডিপেন্ড করে গড়ে ওঠে, এটা আমরা পরে পড়ছি, এর পরের স্লাইড থেকে আমরা পড়বো। প্রাইভেট গাড়ি, কার, আচ্ছা, টাইপস অফ সোসাইটি। হ্যাঁ, যেটা টাইপস অফ ইন্ডিয়ার সোসাইটি যদি আমরা প্রাচীনকাল থেকে দেখি, ড্রাইভার বলছে হান্টার গ্যাদারার সোসাইটি, এই যে রাস্তা প্যাস্টোরাল, হর্টিকালচারাল, এগ্রিকালচারাল, ফিউডাল, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। হ্যাঁ, বিভিন্নভাবে আসছে, কোনটার পরে কোনটা অর্থাৎ এটা পড়তে হবে। এটা পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, লিখে রাখেন। টাইপস অফ সোসাইটি বর্ণনা দিতে হবে। একাই, মানে ওখানে যে রোবোটিক যে সিস্টেম, সে একাই হচ্ছে পরিচালনা করে নিয়ে যাবে এই গাড়ি। হুম, তাই এখন কিন্তু কারণ ওই যে লিখেছেন প্রশ্ন? গুগলের ম্যাপ দ্বারা হয়েছে
গুগলের ম্যাপস ট্যাপস দ্বারা যে রাস্তায় আসছে ওই গাড়িগুলো আচ্ছা, কিনে যে হান্টার গ্যাদারার সোসাইটি। হান্টার গ্যাদারার সোসাইটি একদম প্রাচীনকালে আপনারা দেখেছেন না যে গুহায় থাকতো মানুষজন, ওইখানে থেকে তারা বসবাস করত, কোনো ঘরবাড়ি ছিল না। তারা প্রধানত হান্টিং, ফিশিং এবং বিভিন্ন আহ, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেসব জিনিসপত্র সেগুলো তারা গ্যাদার করতো। যা তারা বিভিন্ন ছোট মোবাইল গ্রুপে থাকতো, মানে ওদের সোশ্যাল হায়ারার্কিটা একটু আগে যেরকম বললাম যে একটা অথরিটি থাকতে হবে, অর্ডার থাকতে হবে, সেরকম স্পেসিফিক কোনো সোশ্যাল অর্ডার অথবা কোনো অথরিটি ছিল না। ঠিক আছে, তাদের ছোট ছোট গ্রুপ ছিল এবং মোবাইল গ্রুপ ছিল। মোবাইল মানে একজনের এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ঘুরে বেড়াতো, এবং তাদের যে সোশ্যাল হায়ারার্কিটা খুবই ছোট ছিল, সেটা ডিপেন্ড করতো শুধুমাত্র লেবারের উপর। কে কেমন কাজ করতে পারবে, কার কাজ করার সক্ষমতা কতটুকু, তার উপর ডিপেন্ড করে তাদের সোশ্যাল হায়ারার্কিটা তারা ডিটারমাইন করতো। তাদের যখন খাবার বা রিসোর্স গুলো কমে যেত, তখন তারা এক জায়গা থেকে এক এরিয়া থেকে আরেক এরিয়াতে মুভ করতো। আহ যেমন তাদেরকে নোম্যাডিক বা যাযাবর টাইপেরও বলা যায়। যেমন দেখা যায় অ্যাবরিজিনস ইন দ্য ইন্ডিজেনাস অস্ট্রেলিয়ান পপুলেশন অ্যান্ড দ্য বাম্বুটি গ্রুপ ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এখন তো আর আসলে ওরকম নাই, ওরকম সোসাইটি নাই, খুব কম আছে, মানে খুব কম টিকে আছে। যারা অস্ট্রেলিয়ান রেড ইন্ডিয়ান যারা বলেন বা ইন্ডিজেনাস পিপল যাদেরকে বলেন, ওরা দেখবেন যে ওরা একটা তাঁবুর মধ্যে থাকে, ওদের পোশাক আশাক একটু ভিন্ন, ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, ওরা হান্টিং করে, ফিশিং করে। যেখানে যেখানে হান্টিং বা ফিশিং এর রিসোর্স পায় সেখানে গিয়ে তারা তাদের সোসাইটি স্থাপন করে। এরকম কঙ্গোরও বাম্বুটি নামক প্রজাতি আছে, ওরা এখনো কিছুটা বজায় রেখেছে। এরপর হচ্ছে প্যাস্টোরাল সোসাইটি। প্যাস্টোরাল সোসাইটিটা আসলে অ্যানিম্যাল ডোমেস্টিকেশনের উপর ডিপেন্ড করে। এটা হান্টার গ্যাদারের সাথে কিছুটা সিমিলারই, শুধুমাত্র হান্টিং এ হচ্ছে ওরা ফিশিং করতো, বিভিন্ন ওদের সাস্টেইন করার জন্য বিভিন্ন জিনিসপত্র জোগাড় করতো। আর এটা হচ্ছে প্যাস্টোরালে মেইনলি ওরা অ্যানিমেলের উপর ডিপেন্ড করতো, ওদের খাবারই ছিল অ্যানিমেল। অ্যানিমেল যেখানে আহ মানে অপ্রতুল হয়ে যেত, সেখান থেকে তারা অন্য জায়গায় চলে যেত যেখানে অ্যানিমেল বেশি থাকবে। ধরেন ওরা কি শিকার করে খেত, খরগোশ শিকার করে খেত। একটা জায়গায় খরগোশ অনেক পরিমাণে আছে, ওইখানে গিয়ে তারা সোসাইটি স্থাপন করতো। খরগোশ শেষ হয়ে গেলে আরেক জায়গায় চলে যেত যেখানে আহ আপনার খরগোশ বেশি পাওয়া যায়, এরকম। সো কিছুটা সিমিলারিটিস আছে হান্টার গ্যাদারের সাথে, কিন্তু এখানে প্যাস্টোরালের মেইন ফোকাসটা হচ্ছে ওরা অ্যানিমেল ডোমেস্টিকেশন এর উপর ওরা ফোকাস করেছিল। এরপর আসে হর্টিকালচার সোসাইটি। হর্টিকালচার সোসাইটিটা কখন আসে? যখন মানুষজন নিজেরা গাছ লাগাতে শুরু করলো, গাছ গ্রো এন্ড নার্চার প্ল্যান্টস, এই এবিলিটিটা যখন মানুষের চলে আসলো, তখন তারা হর্টিকালচার সোসাইটির দিকে শিফট হয়ে গেল। এরকম প্যাস্টোরাল সোসাইটিতে যেরকম মানুষ মানে অ্যানিমেল যেখানে থাকতো সেখানে যেত, হর্টিকালচার সোসাইটিতে কি হয়, যেখানে রেইনফল বেশি হতো, যেখানে চাষবাস করার সুবিধা ছিল বা গাছ লাগানোর সুবিধা ছিল, সেখানে গিয়ে তারা পার্মানেন্টলি সেটেল হতো। এখন এটা কিন্তু স্টেবল পর্যায়ে নিয়ে আসার ভাগ। আপনি যখন হান্টার গ্যাদার বা প্যাস্টোরাল সোসাইটিতে থাকবেন, আপনি যাযাবর থাকবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াবেন, আপনি ডিপেন্ডেন্ট থাকবেন নেচারালি, যেখানে জিনিসপত্র বেশি বা রিসোর্স বেশি আপনি তার উপর ডিপেন্ডেন্ট থাকবে। আর হর্টিকালচারের হচ্ছে আপনি রেইনফল যেখানে বেশি হবে, আপনি যেখানে মনে করবেন ফসল ফলাতে পারবেন, সেখানে গিয়ে আপনি পার্মানেন্টলি সেটেল করবেন এবং এখানে সোসাইটি স্টাবলিশ করবেন। এরপর হচ্ছে এগ্রিকালচারাল সোসাইটি। আচ্ছা, এখন বলবেন যে ম্যাডাম হর্টিকালচার আর এগ্রিকালচারাল দুইটার মধ্যে কি পার্থক্য? পার্থক্য বলছি। হর্টিকালচারে তো হচ্ছে রেইনফলের উপর আমরা ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু এগ্রিকালচারের যে রেভলিউশন সেটা আসলে 5,000 বছর আগে যখন আসছে, তখন থেকে আমরা এগ্রিকালচারাল সোসাইটিতে শিফট হয়ে যাই। কারণ তখন থেকে আমরা লার্জ পার্মানেন্ট টুল ইউজ করতে পারি, আমরা লাঙ্গল ইউজ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ফসল ফলানোর কাস্তে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, লোহার ব্যবহার যখন থেকে আসছে, তখন থেকে কিন্তু আমরা এগ্রিকালচারের দিকে শিফট হয়ে যেতে পারছি। এর আগে হর্টিকালচারে রেইনফল হতো, মানে মানুষজন খুব সীমিত আকারে ফসল ফলাতে পারতো, জাস্ট জানতো যে হ্যাঁ এখানে মাটি হবে, বীজ পুঁতে দিলে ফসল হবে, পুরাপুরি ডিপেন্ডেন্ট। কিন্তু এগ্রিকালচারালে আমরা বিভিন্ন টুলস ইউজ করা শিখে গেছি, তখন আমরা আরেকটু পার্মানেন্ট সোসাইটির দিকে আসছি। তখন ক্রপ রোটেশন, ফার্টিলাইজার ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা আমাদের ফুডের যে সাপ্লাইটা সেটা বাড়াতে পেরেছি। মেটাল ফার্মিং টুলস ইনক্রিজ
efficiency leading to permanent settlement, যেটা বললাম লোহার আবিষ্কার হলো, লোহার আবিষ্কারের ফলে বিভিন্ন টুলস আমরা বানাতে পারলাম, তখন আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট হলো এবং তখন আমাদের সেই পার্মানেন্ট সেটেলমেন্ট কেন্দ্রিক শহর গড়ে উঠলো, বিভিন্ন বাণিজ্যিক হাব গড়ে উঠলো। এই যে এটাকে বলা হয় ডন অফ সিভিলাইজেশন। মেনলি লোহার আবিষ্কারের পর থেকে মানুষজনের উন্নতি শুরু হয়েছে। আগুনের আবিষ্কার তো বিশাল একটা বড় ইয়ে ছিল, মানুষজন তাকে কাছাকাছি জিনিস খেত, এরপর আগুনের আবিষ্কার হলো, এরপরে লোহার আবিষ্কারের পরে মানুষজন আসলে ডন অফ সিভিলাইজেশন সেই এরায় চলে গেল। সেখান থেকে আস্তে আস্তে শহর যেহেতু গড়ে উঠলো, আস্তে আস্তে মানুষজন একাডেমিক অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্রিয়েটিভ প্রফেশন আস্তে আস্তে বুঝতে শুরু করলো এবং অ্যাবান্ডেন্ট রিসোর্স অফ entrenched social classes and social divide between men and women তখন থেকে শুরু হলো। যেরকম আমরা হান্টার গ্যাদারারে খুব লিমিটেড ওদের সোশ্যাল ক্লাস ছিল, আমাদের যত সোসাইটি উন্নত হলো আস্তে আস্তে কিন্তু বিভাজনটাও বাড়তে শুরু করলো, সোশ্যাল ক্লাসটাও কিন্তু ডিফাইন হতে শুরু করলো, বড়লোক, ধনী, মধ্যবিত্ত, গরিব এগুলা আস্তে আস্তে ডিভাইড হওয়া শুরু হলো। However, resource preservation became a concern as cities expanded. এগ্রিকালচারের যেহেতু পার্মানেন্ট সেটেলমেন্ট চলে আসছে, মানুষ মানে যেখানে রিসোর্স বেশি সেখানে ঘুরে ঘুরে যাওয়ার প্রয়োজন হয় নাই, ওদের কনসার্ন হয়ে গেল তখন কি তাদের যে রিসোর্স আছে সেটা প্রিজার্ভ করা। ঠিক আছে, মানে রিসোর্স শেষ হয়ে গেলে চলে যাবে সেরকম না, পার্মানেন্ট সেটেলমেন্ট আসলো এবং রিসোর্স প্রিজার্ভ করার আইডিয়াটাও চলে আসলো। এরপর আসছে আমাদের ফিউডাল সোসাইটি। ফিউডাল সোসাইটিতে আসছে 9th সেঞ্চুরির দিকে। এটা মেইনলি ল্যান্ড ওনারশিপ এবং পাওয়ারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। Lords nobility allowed vassals, protected individuals to live and maintain their land. Vassals benefited from the land's resources and received protection in return, pledging to serve and fight for their lords. This system, often spanning generations, eventually gave way to capitalism and industrial society. Okay. এখন আপনাদের মনে আছে, পড়েছেন কিনা জানি না, আমরা তো আর দেখি নাই, বাট বইপত্র পড়েছি, আমাদের বর্গা চাষী এই টার্মটা শুনেছেন আপনারা কখনো? উনি নিজে একজন জনস্বাস্থ্যবিদ। জি ম্যাম, শুনেছি ম্যাম। হ্যাঁ, তো হয় কি জমি থাকে একজনের, ধরেন আপনার জমি, আপনি আরেকজনকে বর্গা দিলেন, ওটা কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, আমার এই জমিটা তুমি চাষ করো, তুমি ফসলের এত ভাগ পাবা, তুমি আমার এখানে থাকবা, ইয়ে করবা আমার জন্য, সে হয়তো আমাকে সেভও করবা, পাহারা দিবা, বা ধরেন লাঠিয়াল বাহিনী বা নিজের যে বিভিন্ন বাহিনী গড়ে তোলা, এরকম আমরা বিভিন্ন টিভি সিনেমায় দেখি না, এগুলো কিন্তু সত্যি ছিল। হ্যাঁ, এই যে জমির যে মালিক ছিল বর্গা চাষী রাখতো, তাকে কিন্তু সে একটা পোর্শন দিত, সে যে সারা বছর কষ্ট করে ফসল ফলাতো এটার জন্য কিন্তু পুরো কোনো মানে কি বলবো কোনো ইকোনমিক বেনিফিট সে খুব বেশি পেত তা না, শুধুমাত্র তার যে ফসল আছে সে একটা ভাগ নিতে পারতো, সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারতো, থাকতে পারতো, এই বেনিফিটটা শুধু সে পেত এবং তার বদলে সে জমির মালিককেও কিন্তু সে সার্ভ করতো, ফাইটও করতো। সো এটা ছিল আমাদের ফিউডাল সোসাইটি, যেটা সেটার কনসেপ্ট। ম্যাম এটা তো এখনো আছে। এখন তো আর ওইভাবে নাই, এখন বর্গা চাষী ওরকম আছে। আপনি দেখেন এখন বেশিরভাগ মানুষেরই যদি চাষবাসের জিনিস না থাকে সে শহরে চলে আসবে, চাকরি বাকরি করবে অথবা বিদেশে চলে যাবে। কিন্তু আগে যেরকম বর্গা চাষী অনেক বেশি ছিল, এখন কিন্তু অনেক কমে আসছে, কেউ কারোর উপর কিন্তু ওরকম ডিপেন্ডেন্ট না। এখন ধরেন দরিদ্র হলেও, হ্যাঁ আমাদের প্রান্তিক দারিদ্র বা দারিদ্র সীমার নিচে অনেক মানুষ বাস করে, কিন্তু এই যে কি বলবো আসলে দাস প্রভুর সম্পর্ক এটা অনেক কমে আসছে, একদম নাই তা বলবো না, আছে বাট অনেক কমে আসছে। এখন এই প্র্যাকটিসটা থেকে কিন্তু ক্যাপিটালিজম বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেই ধারণা চলে আসছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি খুবই সোজা, দেখে আমাদের আরবানাইজেশন যত বাড়ছে, আমাদের টেকনোলজি মেশিনারি ইউজ যত বেড়েছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির দিকে আমরা তত ধাবিত হয়েছে, আমাদের প্রোডাক্টিভিটি বেড়েছে এবং আমাদের লেবারের একটা কমপ্লেক্স ডিভিশন হয়ে গেছে। আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যেটা, সেটা হচ্ছে শিফট অফ ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইন্ডাস্ট্রিজ ফর গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড রাইজ অফ নলেজ ইকোনমি। এখানে দুইটা জিনিস বোঝা যাচ্ছে, কমপ্লেক্স ডিভিশন অফ লেবার। হ্যাঁ, ধরেন শুধুমাত্র কারখানায় কাজ করলে শ্রমিক যে লেবার দিবে সেটা লেবার, শুধু তা না, আপনি যে কাজ করছেন আপনিও কিন্তু শ্রম দিচ্ছেন, আপনার সেই লেবারের কিন্তু দাম আছে। আমাদের যে বিভিন্ন হায়ারার্কি দেখেন, আমরা যেমন বলি যে কিভাবে বলবো, ধরেন ইউনিভার্সিটিতে হ্যাঁ ভিসি স্যার আছেন, এরপরে হচ্ছে কন্ট্রোলার স্যার আছেন, এরপরে রেজিস্ট্রার স্যার আছেন, এরকম অনেকগুলো ভাগ আছে না, সবারই তো কিছু না কিছু কাজ করতে হয়। তো এটা হচ্ছে কমপ্লেক্স ডিভিশন অফ লেবার। এবং অফিসের যে পিয়ন ড্রাইভার তারও কিন্তু অবদান আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটাও এরকম, প্রতিটা মানুষ যত ছোট কাজই করুক সবার অবদান আছে এবং তার এই লেবারের কিন্তু বেনিফিটও সে পাওয়ার
অধিকার রাখে, কারণ আমাদের কিছু চুক্তি হয়েছে ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন, যেটা সেখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, নট লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কিছু চুক্তি হয়েছে। আপনি কত ঘন্টা কাজ করবেন তার বিনিময়ে আপনি প্রতি ঘন্টায় কত করে কাজের মূল্য পাবেন, সেটা কিন্তু ঠিক করা আছে। সো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এসে আগে যেরকম বর্গা চাষিরা কাজ করে কোনো বেনিফিট পাইতো না, জাস্ট তার প্রভুদেরকে সার্ভ করতো, এরকম কোনো ইস্যু নাই। যে কাজই করুক অবশ্যই তার মূল্য দিতে হবে। এটার জন্য কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 1974 গ্যাট চুক্তি হয়েছিল, সে অনুযায়ী মানে সবাই তার পরিশ্রমের মূল্য পেতে বাধ্য। আপনি দেখবেন বিদেশে যারা কাজ করে ওরা কিন্তু আওয়ার বেসিসে ডলার পায়, সেভাবে ওরা চাকরি করে, প্রতি আওয়ারে ধরেন $32 পায় বা $50 পায় এরকম। আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যেটা, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু আমাদের টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এবং আমাদের নলেজ ইকোনমির রাইজ হচ্ছে, সেভাবে কিন্তু পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং সার্ভিস এগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন বলেন নলেজ ইকোনমি মানে কি? লাস্ট একটা কথা আছে না, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির নিচে নলেজ ইকোনমি, এটার মানে কি বলেন তো? ম্যাম বুদ্ধির বিনিময়ে ইনকাম করে নাকি ম্যাম এরকম কিছু? নলেজ ইকোনমি তো আমরা তো সবাই মাথা বেঁচেই খাই, এটা তো ঠিক আছে নলেজ ইকোনমি, কিন্তু নলেজ ইকোনমি যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, মানুষের চেয়ে মানুষ তার বুদ্ধিমত্তা ব্যবহারের সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে ফেলছে। এখন আপনি এআই দিয়ে কিছু সার্চ দিলে অটোমেটিক পেয়ে যাবেন, আপনাকে কষ্ট করে কোনো কিছু নিজে বানাতে হবে না, কারণ মানুষের বুদ্ধি এমন পর্যায়ে পড়ে গেছে, পৌঁছায় গেছে, সে তার অল্টারনেটিভ একটা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে ফেলেছে তাকে হেল্প করার জন্য। আমি বিশ্বাস করি এআই কখনো মানুষের সমান বুদ্ধিমান হবে না, হ্যাঁ, তো কিন্তু মানুষকে হেল্প করতে পারে, ওখানে অনেক ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন অনুযায়ী আপনি জাস্ট ওকে একটা কমান্ড দিবেন, সে অনুযায়ী সে আপনাকে ওই কাজটা করে দিবে। অথবা ধরেন আমরা যে আমাদের নলেজ ইকোনমি বা আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে রোবট বানালাম, এই যে রোবোটিক সার্জারি করি, কয়দিন পরে কি হচ্ছে, ডক্টররা সার্জারি করবে না, রোবোটিক সার্জারি হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ফেজ। আমাদের নলেজ, আমাদের আহ কি বলবো, টেকনোলজি এত উন্নত হয়েছে, এখন আর আসলে মানুষের শ্রমের উপর আমরা নির্ভরশীল না। ওকে ম্যাম হ্যাঁ বলেন। টাইপস অফ সোসাইটি তো অনেক বড় ম্যাম, এটা এত বড় কি লেখা যাবে পরীক্ষায়? মুখস্থ করা তো কঠিন হয়ে যাবে। কিছু এ তো একটু কঠিন হবে, আমি তো প্রশ্ন বলে দিচ্ছি না। জি ম্যাম অনেক বড় তো এই জন্য বললাম। কিছু তো করার নাই, পড়তে তো হবে। ম্যাম আমাদের রেজাল্ট কি দিছেন? মিড টার্মের রেজাল্ট না, মিড টার্মে তো রেজাল্ট দেয় নাই। ম্যাম দিবেন না? আপনার না, এখন আপনাদের বাকি আছে, খাতা দেখা বাকি আছে অন্য ইয়ের, তারপরে হয়তো দিবে। এটা স্যার বলতে পারবে ভালো, কবে দেওয়ার কথা স্যার কিছু বলে নাই এখনো। ম্যাম সাবজেক্ট ওয়াইজ তো স্যার ম্যামরা দিয়ে দেয় আলাদা ভাবে, এটা তো একসাথে পাবলিশ করে না ম্যাম। না সেটা জানি, স্যার এখনো কিছু বলে নাই যে ওদেরকে দেখান বা কিছু, যদি বলে তাহলে দেখাই দিব। ম্যাম অন্য স্যার ম্যামরা তো রেজাল্ট দিয়ে দিয়েছে ম্যাম। হ্যাঁ আমি এখনো দেই নাই, দিব। এটার উপর তো কিছু ডিপেন্ড করে না, ম্যাক্সিমাম ইয়ে তো ফাইনালে, অ্যাসাইনমেন্টে, প্রেজেন্টেশনে সেগুলো ভালো করে দেন। জি ম্যাম। তাই না? আচ্ছা, এখন হাউ সোশ্যাল চেঞ্জেস শেপস হেলথ পলিসি, কিভাবে আমাদের সোশ্যাল চেঞ্জ গুলো হেলথ পলিসিকে শেপ করে, সেটা হচ্ছে স্টেট অফ হেলথ কেয়ার ইজ ডিরেক্টলি অ্যাফেক্টেড বাই অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, যেটা বললাম আমাদের মেডিকেল ডেভেলপমেন্ট, বেটার টেকনোলজির উপর আমাদের হেলথ কেয়ার সিস্টেম অনেক ডিপেন্ড করে। সোশ্যাল মুভমেন্টস হ্যাভ অলসো হ্যাড আ প্রোফাউন্ড ইফেক্ট অন হেলথ কেয়ার অ্যান্ড ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিসেস। আমাদের যে সোশ্যাল মুভমেন্ট গুলা, যেমন এখন নিশ্চয়ই আমরা হান্টার গ্যাদার সোসাইটিটা নাই, সো আমাদের হেলথ সিস্টেমও অনেক ডেভেলপ হয়েছে আমাদের সোসাইটির মুভমেন্টের, সোশ্যাল মুভমেন্টের উপর বা চেঞ্জের উপর ডিপেন্ড করে। আচ্ছা, হেলথ অ্যান্ড হাউজিং মুভমেন্ট, আচ্ছা এই কোয়েশ্চেনটা শুধু লিখে রাখেন, হেলথ অ্যান্ড হাউজিং মুভমেন্ট, শুধু এই পোর্শনটা। In the past, urban movement focused on sanitation reform. This helped start the practice of regularly cleaning city streets. Their efforts were most notable in poorer areas where many people lived in the small tenements.
Poor living condition contribute greatly to the spread of disease. Social energy focused on the housing rest helps stop the spread of TB and lead poisoning. আচ্ছা ঠিক আছে, এটার মানে হচ্ছে আমরা যখন আমাদের হাউজিং এর দিকে গেলাম, পার্মানেন্ট স্টাবলিশমেন্টের দিকে গেলাম, তখন আমাদের একটা আরবান মুভমেন্ট হয়েছিল, হ্যাঁ, স্যানিটেশন রিফর্ম করার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কারো কোনো খেয়াল ছিল না। যেমন ব্রিটেনে একবার খুব বড় আকারে প্লেগের আক্রমণ হয়েছিল। ব্রিটেনের মতো একটা উন্নত দেশে প্লেগের আক্রমণ হওয়ার পরে ওরা খুব মুভমেন্টে চলে যায়, যে একটা আরবান মুভমেন্ট শুরু করে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দেয়। এছাড়া আপনারা দেখবেন কলেরা স্প্রেডের একটা বড় ঘটনা ছিল। ওরা ওদের স্যানিটারি যে পাইপ গুলা, সেগুলো হচ্ছে খুব ডিসঅর্গানাইজড ভাবে স্থাপন করেছিল। তো হয়েছিল কি, যে আমাদের যে ল্যাট্রিনের লাইন প্লাস হচ্ছে খাবার পানির লাইন একসাথে মিলে গিয়েছিল, তো ভয়াবহ কলেরা স্প্রেড হয়েছিল, সেটা ইউকেতেই হয়েছিল। এরপরে ওরা কিছু মুভমেন্টে চলে যায়, যে শহর পরিষ্কার রাখতে হবে, আমাদের এই যে বিভিন্ন ইয়েতে স্যানিটেশন মেনটেন করতে হবে। এই মুভমেন্টে যাওয়ার পরে ওরা বিভিন্ন যে পুয়ার এরিয়া গুলো আছে, যারা ছোট ছোট জায়গায় থাকতো, তাদের উপর নজর দেয়। যে কারণ হচ্ছে পুয়ার লিভিং কন্ডিশনের কারণে কিন্তু বিভিন্ন ডিজিজ ছড়ায়, যেমন টিবি ছড়ায় বা যে লেড পয়জনিং হয়, এগুলো কিন্তু পুয়ার কন্ডিশনের মধ্যে বেশি হয়। সো আরবান এই মুভমেন্টের কারণে যারা পুয়ার লিভিং কন্ডিশনে থাকে তাদের দিকেও নজর দেয়, এবং আস্তে আস্তে তাদের জীবনযাত্রা উন্নত হতে চায়। তাদের জন্য যে হেলথ পলিসি রিফর্ম করা, সেটা বোথ আরবান এন্ড পুয়ার পিপলের জন্য সেই হেলথ পলিসিও তারা রিফর্ম করা শুরু করে। Efforts like this eventually led to many health-focused public policies, such as creation of American Public Health Association and Federal Housing Division of the Public Work Administration and the Housing Act. তো এরকম মুভমেন্টের কারণে কিন্তু আমেরিকা একটা পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন গঠন হয়, এবং ফেডারেল হাউজিং ডিভিশন, হাউজিং অ্যাক্ট, বিভিন্ন এগুলো কিছু গঠন হয়। সো আমাদের এই সোশ্যাল চেঞ্জের কারণে কিন্তু আমাদের হেলথ পলিসিতে তো চেঞ্জ আসছে। সো আমাদের সোশ্যাল চেঞ্জটা আসলে হেলথের উপরও প্রভাব রাখে। ঠিক আছে, আপনাদের আর কয় মিনিট আছে? 15 মিনিট ম্যাম। 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিটে পড়াই দিতে পারবো। ওকে, কালচারের যে প্রথম, এটা কালচারের ইউনিভার্সালিটি অফ কালচার, এগুলো হচ্ছে কালচারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, কালচার প্রতি সোসাইটির একটা কমপ্লেক্স বা সিম্পল কালচার থাকে, হিউম্যান অ্যাট্রিবিউট যেটা, সেটা একটা ইউনিক হিউম্যান অ্যাট্রিবিউট থাকে। এখন এটা কিন্তু বায়োলজিক্যাল ট্রিট না। কালচার আমরা বায়োলজিক্যালি কেউ কোনো কালচার ধারণ করি না। এটা হচ্ছে আমরা লার্নড একটা অ্যাট্রিবিউট, আমরা শিখি, দেখে দেখে শিখি। যেমন আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরে, এই আমাদের কালচারের একটা অংশ হচ্ছে শাড়ি পরা। এখন এটা কিন্তু আমরা কেউ জন্ম থেকে শাড়ি পরতে হবে এটা কেউ ধারণ করে আসিনি, দেখে দেখে আমরা শিখেছি। নেসেসিটি হচ্ছে হিউম্যান লাইফের জন্য কেন আমাদের কালচারটা নেসেসারি, কারণ হচ্ছে বিভিন্ন সোশ্যাল রিলেশন, অবজেক্ট, আইডিয়া, রুলস, প্যাটার্ন অফ থিঙ্কিং এর উপর প্রভাব ফেলে, এই জন্য আমাদের কালচারটা নেসেসারি। কালচারের যে ডিনামিক্সটা সেটা কিরকম, সেটা আসলে জেনারেশন ওভার জেনারেশনে ইভলভ হয়, বিভিন্ন অ্যানসেস্টারাল ক্রিয়েশন এবং নিউ এডিশনের মাধ্যমে এটা চেঞ্জ হতে পারে। মরাল ফোর্স যেমন আমাদের বিভিন্ন বিহেভিয়ার, অ্যাকশনের উপর কালচারের প্রভাব থাকে। এবং আগে যেরকম বললাম, নন জেনেটিক কোনো ট্রেট না, এটা আসলে লার্নড একটা ট্রেট, যেটা একটা থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিট হতে পারে, চেঞ্জ হতে পারে। কালচারাল ডাইভার্সিটি থাকতে পারে, সব হিউম্যানেরই কিছু কালচার থাকে, কিন্তু প্রতিটা গ্রুপের কালচার হচ্ছে ডিফারেন্ট, এটাই হচ্ছে কালচারাল ডাইভার্সিটি। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ কালচার, এই কোশ্চেনটাও লিখেন, ক্যারেক্টারিস্টিক অফ কালচার, প্রথম যে স্লাইডটা সেটাই, প্রথম 12 নম্বর যে স্লাইডটা সেটাই ক্যারেক্টারিস্টিক অফ কালচার। আর কালচারের সংজ্ঞা যেটা আছে সেটা হচ্ছে ইবি টেইলরের কালচারের সংজ্ঞা। এটা আসলে বোঝানোর কিছু নাই, আপনাদেরকে যেহেতু আমি সোসাইটির এটা বুঝায় আসছি, আশা করি আপনারা এটাও পারবেন। ইবি টেইলরের যে ফেমাস ডেফিনেশন অফ কালচার, আপনারা ওইটাই পড়বেন। তো পরীক্ষা যদি প্রশ্ন দিয়ে আমি দেবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কালচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ কালচার, এটা লিখে রাখেন। লিখেছেন? জি ম্যাম, লিখছি ম্যাম। ওকে, আচ্ছা, কালচার জিনিসটা কিরকম হবে? কালচার হচ্ছে লার্নড, সিম্বলিক, শেয়ার্ড, ইন্টিগ্রেটেড এবং অ্যাডাপটিভ হবে। কালচার জিনিসটা আসলে যদি আমি ডেফিনিশন তো পড়লাম, এখন কালচার কিভাবে আমরা আয়ত্ত করব বা কিভাবে শিখবো, এই জিনিসটা
লার্ন, সিম্বলিক, শেয়ার, ইন্টিগ্রেটেড, অ্যাডাপটিভ, এই 5টা ফর্ম থাকবে। এখন লার্ন কেন? আমরা কালচার কিভাবে শিখি? আমরা যখন আমরা বললাম যেরকম আমাদের জেনেটিক কোনো বা বায়োলজিক্যাল কোনো ট্রেট নেই, এটা আসলে লার্নড একটা জিনিস। আমরা আস্তে আস্তে যত বড় হই আমরা কালচার শিখি। এই প্রসেসটাকে বলে এনকালচারেশন। ঠিক আছে? কারণ আমরা ছোটবেলা থেকে কেউ শিখে আসি না কার কালচার কিরকম হবে, যত বড় হই তত শিখি। সো কালচার ইজ, এটাকে বলে এনকালচারেশন হয় আমাদের। এরপর হচ্ছে কালচার কিভাবে শিখি? আমরা আমাদের স্কুলে শিখতে পারি, আমাদের পেরেন্টস থেকে শিখতে পারি, ফ্যামিলি, ফ্রেন্ডস, মিডিয়া থেকে শিখতে পারি। কারণ কালচার বলে আমরা কি করব এবং কিভাবে বাঁচবো। যেমন সবাই আপনাকে বলবে যে আপনাকে খেতে হবে, কিন্তু আপনি কি খাবেন এবং কিভাবে খাবেন এটা যে শিখেন আপনি, এটাই হচ্ছে কালচার। যেমন যারা চাইনিজ, জাপানিজ, হ্যাঁ, ওরা কিন্তু দেখবেন চপস্টিক ইউজ করে। চপস্টিক ইউজ করে, আমরা কিন্তু চপস্টিক ইউজ করি না। চপস্টিক ইউজ করার কেউ ছোটবেলা থেকে শিখে আসছে বা জন্ম থেকে শিখে আসছে? জন্ম থেকে শিখে নেই, ছোটবেলা থেকে দেখে আশেপাশে সবাই চপস্টিক ইউজ করে। ওইটা দেখে 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 সে বড় হয় এবং নিজে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে সে চপস্টিক ইউজ করে খাবার শিখে। এটাই হচ্ছে তার কালচার। আচ্ছা, কালচারটা হচ্ছে সিম্বলিক, হ্যাঁ, যেমন এটা কি বিভিন্ন সিম্বল ইনভলভ করে, যেমন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটা অবশ্যই আমাদের কালচারের একটা অংশ। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের দেশের প্রতীক। প্রতিটা কালচারেরই একটা সিম্বল থাকে। উদাহরণ হিসেবে আপনাকে বললাম যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আছে, যেটা আমাদের দেশের প্রতীক। আরেকটা হতে পারে হাত মিলানো, হ্যাঁ, আমরা শেক হ্যান্ড করি না, কারোর সাথে দেখালে আমরা হ্যান্ডশেক করি। এখন বিভিন্ন কালচারে এটার, কোনো কালচারে এটার মানে ইয়েস, কোনো কালচারে এটার মানে নো। হ্যাঁ, এটার মানে কি? মানে ধরেন কোনো কোনো এরিয়াতে আপনি যদি একজনের সাথে আরেকজনের সাথে দেখা হলো, আপনি হ্যান্ডশেক করলেন, এটা কিন্তু ভালো অর্থে বোঝাবে। কিন্তু কোনো কোনো এরিয়া এরকম হতে পারে যে না, দেখা হলে আমি হ্যান্ডশেক করি না, আমি কাউকে বিদায় জানাতে হলে তখন হ্যান্ডশেক করি। সো এটা এক একটা কালচারে এক একটা জিনিস এক একটা মিনিং বহন করে। কোথাও কোথাও হ্যান্ডশেক মানে পরিচয় হলো সাথে বা কাউকে আমন্ত্রণ জানালেন, সেটা হ্যান্ডশেক করা। কোনো কোনো ক্ষেত্রে বিদায় জানানোর ক্ষেত্রে আমি হ্যান্ডশেক করি। আচ্ছা, কালচার ইজ শেয়ার্ড, এটা তো অবশ্যই শেয়ার্ড। আমরা যেহেতু সোসাইটিতে থাকি, একজন আরেকজন কিভাবে চিন্তা করব, বিহেভ করব সার্টেন ওয়েতে, সেটা কালচার ডিফাইন করে দেয়। হ্যাঁ, এখন কালচার ইজ শেয়ার্ড বিটুইন মেম্বার্স অফ আ গ্রুপ, মিনিং দে অল থিঙ্ক অ্যান্ড বিহেভ ইন সেম ওয়ে বিকজ দে গ্রিউ আপ ইন দ্য সেম কালচার। যেমন আপনাদেরকে বললাম যে জাপানিজ, চাইনিজ যারা, ওরা চিন্তা করে যে আমি চপস্টিক দিয়েই খাবো, এটাই হচ্ছে নর্মাল ওদের জন্য। না, আমি আপনি তো চপস্টিক দিয়ে খেতে অভ্যস্ত না, আমরা চিন্তা করি আমরা হাত দিয়েই ভাত খাবো। সো ওইভাবে ওরা চিন্তা করে। যেমন নর্থ আমেরিকান কালচারে যদি আমরা দেখি, ওরা যদি কোনো মানুষের দিকে হাত বাড়িয়ে দেয় এবং হাত মিলাতে চায়, এটা মানে হচ্ছে একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড। হ্যাঁ, এখন যে সে এই মানে মানে হ্যান্ড এক্সটেন্ড করা বা হ্যান্ডশেক করা ওই কালচার দেখে অভ্যস্ত না, সেভাবে আল্লাহ আমাকে কি মারতে আসলো বা আমাকে কোনো আঘাত করতে আসলো হাত বাড়ায়। সো এটা আসলে যে যেভাবে প্র্যাকটিস করে অভ্যস্ত সেটা। আচ্ছা, কালচার ইজ ইন্টিগ্রেটেড। কালচার আসলে একটা কমপ্লেক্স সিস্টেম, হ্যাঁ, যেখানে অনেকগুলা পার্ট থাকে এবং প্রতিটা পার্ট একটা আরেকটার সাথে রিলেটেড থাকে। যেমন এক্সাম্পল অফ পার্টস অফ কালচার কি কি? ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি, এডুকেশন, বিলিফস অ্যান্ড সায়েন্স, ইকোনমিক্স, ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি, গভর্নমেন্ট, মেডিসিন। কালচারের অনেক পার্ট থাকে। সোসাইটির যেমন অনেক পার্ট থাকে, অনেক রোল থাকে, অর্ডার থাকে, কালচারও ইন্টিগ্রেটেড। কালচারও বিভিন্ন এরকম অ্যাট্রিবিউট দিয়ে ডিফাইন করা হয়। ওকে, আচ্ছা, কালচার ইজ অ্যাডাপটিভ। হ্যাঁ, কালচার মানুষজন তার এনভায়রনমেন্ট থেকে অ্যাডাপ্ট করে। যেমন আপনি যদি অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণ না করেন, আপনি কিন্তু ওই যে পশমের কোট পরে সার্ভাইভ করতে পারবেন না, বা আপনি ইগলুতে থাকতে পারবেন না। আমরা কিন্তু অতিরিক্ত ঠান্ডা নিতেই পারি না, কারণ আমরা তো ওই এনভায়রনমেন্টে থাকি না। আমরা, আমাদের দেশে ঠান্ডা পড়ে কিন্তু একটা সহনীয় পর্যায়ে। দেখেন যদি বরফ পড়া শুরু করে অথবা দেশে যদি মরুভূমির মতো গরম পড়ে, আমরা কিন্তু ওটা সহ্য করতে পারবো না। ওই এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে অনেক কালচার গড়ে ওঠে। যেমন ওরা ইগলুতে থাকতে অভ্যস্ত, ওরা সেই হিসেবে পোশাক আশাক পরতে অভ্যস্ত, বা যারা মরুভূমিতে থাকে তারা সেই হিসেবে পোশাক আশাক পরতে অভ্যস্ত। আমরা কিন্তু ওইভাবে অভ্যস্ত না। কারণ হচ্ছে আমরা ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকি এবং ডিফারেন্ট যে এনভায়রনমেন্টে থাকার জন্য ডিফারেন্ট সোসাইটি গড়ে ওঠে, সেভাবে আমাদের কালচারটাও ডিফারেন্ট হয়। ওকে,
কালচার কম্পিটেন্স যেটা সেটা হচ্ছে প্রোভাইডার যে আর অর্গানাইজেশনের যে এবিলিটিটা হেলথ কেয়ার সিস্টেমে সেটা ইফেক্টিভলি ডেলিভার করে কিনা এবং সেটা আমাদের সোশ্যাল কালচারাল এবং লিঙ্গুইস্টিক যে নিড সেটাকে ফুলফিল করে কিনা, এটাই হচ্ছে কালচারাল কম্পিটেন্স। আচ্ছা, এখানে কালচারাল কম্পিটেন্স কাকে বলে এটা কোয়েশ্চেন থাকবে। আর হচ্ছে কালচারাল কম্পিটেন্স ইন হেলথ কেয়ার এইটা কোয়েশ্চেন থাকবে 22 নাম্বার স্লাইড। আর 23 নাম্বার স্লাইড। কালচারাল কম্পিটেন্স থেকে এই দুইটা পড়বেন, 22 আর 23 নাম্বার স্লাইড। লিখেছেন? জি ম্যাম। ওকে। কালচারাল কম্পিটেন্স ইন হেলথ কেয়ার কাকে বলে এটা পড়ে নিবেন, এখানেও আসলে বোঝানোর কিছু নাই। আর কালচারাল কম্পিটেন্স ইন হেলথ কেয়ারে আমরা কি কি দেখি, আমাদের ক্রনিক ইলনেস বার্ডেন যেটা সেটা নিয়ে আমরা কথা বলি। ওল্ডার অ্যাডাল্টসদের ক্ষেত্রে কিভাবে আমরা চিকিৎসা সেবা দিব সেটা নিয়ে আমরা কথা বলি। হেলথ কেয়ার অ্যাক্সেসটা কিরকম হবে, সবাই পাবে কিনা অ্যাক্সেস সেটা নিয়ে কথা বলি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে কথা বলি, যেমন অন্য ল্যাঙ্গুয়েজের মানুষজন বাংলাদেশে আসলে তো সমস্যায় পড়বে, বা আপনি যদি ফ্রান্সে যান আপনি সমস্যায় পড়বেন। লিটারেসি রেট যারা তারা কিভাবে ইফেক্টেড হয় কালচারাল কম্পিটেন্সের কারণে এবং হেলথ কেয়ার তারা কিভাবে পাবে সেটা নিয়ে কথা বলি। এবং কালচারাল কম্পিটেন্স যদি ল্যাক করে তখন আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা কিভাবে আসলে ডিস্যাটিসফাই হয় মানুষজন, বা হেলথ কেয়ার সার্ভিসটা প্রোভাইড করতে পারি না সেটা নিয়ে আমরা কথা বলি। এই দুইটা স্লাইড পড়লেই হবে, 22 আর 23 নাম্বার। আর কিছু পড়ার নাই কালচারাল কম্পিটেন্স ইন হেলথ কেয়ারে। ঠিক আছে? ওকে, এটা আপনাদেরকে স্লাইডটা আমি শেয়ার করে দিয়েছি তাই না? জি ম্যাম, শেয়ার করছেন। আচ্ছা, ঠিক আছে, আজকে জি তাহলে ম্যাম। এটুকুই ক্লাস থাক। আর আপনারা সবাই প্রেজেন্টেশন রেডি করেছেন তো তাই না? ম্যাম এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে ম্যাম একটু। আচ্ছা, কত তারিখে আপনাদের মনে আছে প্রেজেন্টেশন? জি ম্যাম, 7 তারিখ। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই ভালোভাবে প্রেজেন্টেশন দিবেন। সেদিন তো ইস্তেমা নাই, সেদিন তো সবাই আসতে পারবেন না। ইনশাআল্লাহ ম্যাম। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে ক্লাস শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে তাহলে আপনাদের সাথে। ইনশাআল্লাহ ম্যাম।